এসব ভেবে নওয়াফের অনুপস্থিতিতে তার ফ্ল্যাটে এসে নানান কথা শোনান চিত্রাকে। কথার সারমর্ম এমন ছিল, আমার ছেলেকে ধ্বংস করার জন্য জন্ম হয়েছে তোদের। প্রত্যুত্তরে চিত্রা অস্ফুট স্বরে বলে, কি সব বলছেন? ব্যাস, এটাই আগুন জ্বালিয়ে দেয় নাজনীন বেগমের মাথায়। গায়ে হাত না তুললেও মুখের কথা হয়ে ওঠে লাগাম ছাড়া। নানান গালিগালাজ শেষে তিক্ত গলায় বলেন, তাহলে ওর ঘাড়ে এসে জুটেছিস কেন? জবাব দিতে পারে না চিত্রা। নাজনীন বেগম আরও দু চার কথা শুনিয়ে এরপর বলেন, বসে বসে আমার পোলার অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে না? আহা, কাকে কি বলছি আমি? শরীর বিকিয়ে আহার কেনা তো তোদের পেশা। চিত্রা ছোট হলেও ওই কথার মানে বুঝতে একটু সমস্যা হয় না তার। বেচারি একদম থম মেরে যায়। হতবাক হয়ে তাকায় নাজনীন বেগমের পানে। ভদ্রমহিলা বুঝতে পারেন বেশি বলে ফেলেছেন তিনি। চিত্রার ওই দৃষ্টি দেখে কিঞ্চিত অপরাধবোধও অনুভব হয় ওনার, কিন্তু ইগোর কাছে হার মানতে নারাজ তিনি। চিত্রার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে দেখে দ্রুত পায়ে বেরিয়ে যান উনি। ওইদিকে ক্ষত বিক্ষত চিত্রা হু হু করে কেঁদে ওঠে। বুকের ভেতরটা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যায়। ঠিক তখনই ওর কাঁধে হাত রাখে কেউ। চিত্রার রক্তিম চোখে তাকাতেই দেখে নাফিম কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চোখটা ছোট ছোট করে বিজ্ঞের মতো শুধায়, কাদু টিনু, ব্যথা পেয়েছো মাম্মা? অস্ফুট স্বরে বলা কথাগুলোতে কী ছিল কে জানে। চিত্রা কোনো কিছু না ভেবে ঝাপটে ধরে বাচ্চাটাকে। টলমলিয়ে ওঠে বেচারা। সেসবে তোয়াক্কা না করে নাফিমের ছোট্ট বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে চিত্রা। নাফিম একটুও ছটফট করে না, শান্ত বাচ্চার মতো শটান দাঁড়িয়ে থাকে। কতদিন পর মাম্মাম ভালোবাসছে তাকে। সরলে যদি রাগ করে চলে যায় তখন? মাতৃস্নেহের স্বাদ পেতে অবুঝ শিশুটি ওভাবেই পড়ে থাকে। ৪৫ মিনিট পেরোনোর পরও যখন চিত্রা থামে না, বিভৎস স্বরে কাঁদতে থাকে, তখন ধৈর্য হারিয়ে ফেলে নাফিম। ফুসফুস করে বলে, পায়ে বেদনা করলে মাম্মাম। নাফিমের কথায় কিঞ্চিত থামে চিত্রা, কিন্তু ছাড়ে না। ওকে কোলে তুলে পুনরায় জড়িয়ে ধরে, যেন চিত্রা প্রিয় কোনো পুতুল, ছাড়লেই হারিয়ে যাবে অদূরে। নাফিমও লক্ষ্মী বাচ্চার মতো জড়িয়ে ধরে চিত্রার গলা। বেচারি চিত্রা নীরবে ফোঁপাতে থাকে। নাফিমের ছোট্ট মস্তিষ্ক ধরতে পারে না অত জটিলতা। ভেবে নেয় হয়তো পাপা বকা দিয়েছে মাম্মামকে, তাই কাঁদছে। নাফিম বুজুর্গদের মতো ছোট্ট হাতে আঁকড়ে ধরে চিত্রার মাথা। এরপর আদুরে স্বরে বলে, কাদু না মাম্মাম, বাবাকে পুকে দিবে নাফিম। অসময়ে অবুঝ শিশুটাকে আপন মনে হয় চিত্রার। অন্তত কারো মনে তো তার জন্য একটা মায়া দয়া আছে। সে ফোঁপাতে ফোঁপাতে বলে, আমি কি খুব খারাপ আব্বু? নাফিম দুপাশে মাথা নাড়িয়ে বলে, নু, আমার মাম্মাম মেলাগুলা ভালো। পরিমাপ বোঝাতে সে ছোট্ট হাত দুটো মেলে দেয়। চিত্রা শব্দ করে কেঁদে ফেলে। নাফিম পড়ে যায় বিপাকে। তার মাম্মাম যে ছিসকাদুনে সেটা সে জানতো না। কোনো উপায় না পেয়ে ভারাক্রান্ত গলায় বলে, তোমাকে এতগুলা চকলেট দিব, মেলাগুলা ভালোবাসাও দিব, আচ্ছা খেলাও নিব, তাও আর কেদু না মাম্মাম। নাফিমের কথাগুলো ম্যাজিকের মতো কাজ করলো। চিত্রাও বাচ্চা হয়ে গেল এক মুহূর্তের জন্য। দুহাতে চোখ মুছে বলল, আর কাঁদবো না বাবাই, তুমি একটু ঘুম পাড়িয়ে দিবে মাকে। নাফিম ঠোঁট উল্টে আধো আধো স্বরে বলল, নাফিম স্মল বয়, তোমাকে কোলে নিতে পারবে না তো। চিত্রা ফিক করে হেসে দেয়। নাফিমকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তার পেটের কাছটায় মাথা রেখে শোয়। অতপর নাফিমের ছোট্ট ছোট্ট হাতগুলো নিজের মাথায় রেখে বলে, এ ছোট্ট মাথায় ভয়ানক সব স্মৃতি জমাটবদ্ধ, যা ক্ষণে ক্ষণে ভীষণ যন্ত্রণা দেয় তোমার মাম্মামকে। ফলস্বরূপ বহুদিন ধরে ঠিকমতো ঘুমায় না সে। তুমি কি একটু স্নেহের হাত বুলিয়ে দিবে বাবা? মাম্মাম একটুখানি শান্তির ঘুম দিতে চাই। শোয়া মাত্রই নাফিমের চোখ ও ছোট ছোট হয়ে এসেছে। চিত্রা ভারিক্কি কথাগুলো না বুঝলেও আবছা আবছা কিছু কথা বুঝলো নাফিম। তাতে অনভিজ্ঞ হাতে চিত্রার চুল উল্টে পাল্টে গিট্টু পাকিয়ে বসল। এতে একটুও রাগলো না চিত্রা, উল্টো শান্তিতে চোখ বুজে ফেলল। কে জানতো এই স্বস্তি স্রেফ ক্ষণিকের। চিত্রা যদি টের পেত এক ভয়ানক ঝড় ধেয়ে আসছে ঘণ্টাখানেকের মধ্যে, তবে কি সে ঘুমাতে পারত এত স্বস্তি নিয়ে? বেচারি টের পেল না, অথচ এক নিমিষেই পাল্টে গেল পুরো গল্প।
বদলে গেল সব যুক্তি, তর্ক আর নীতি। নাফিমকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই খবরটা মুহূর্তের মধ্যে ঝড় তুলে দেয় গোটা শিকদার ভিলায়। শেষবার ড্রাইভওয়েতে ন্যানির সাথে লুকোচুরি খেলতে দেখা গেছে নাফিমকে। খেলা চলাকালীন সময়ে সে এমন একখানে লুকায় যে তাকে আর খুঁজেই পাওয়া যায় না। পুরো অংশটুকু 3বার চক্কর দেওয়ার পরেও হদিস মেলেনি ছোট্ট নাফিমের। হৃদয় বিদারক সংবাদটা থমকে দেয় সবাইকে। নাতির চিন্তায় অস্থির হয়ে ওঠেন আশরাফ শিকদার এবং ওনার স্ত্রী। গোটা বিল্ডিংয়ের পরপর 3বার খোঁজা হয় নাফিমকে, কিন্তু তার খবর মেলে না। নাজনীন বেগম তো হাউমাউ করে কেঁদে ওঠেন নাতির শোকে। আশরাফ সাহেবও বাধ্য হয়ে থানায় জানান, অতঃপর নওয়াফকে কল দেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে নওয়াফের, তাই বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয় তাকে। শত ব্যস্ততা থাকার পরেও খবরটা কানে পৌঁছানো মাত্রই বাড়ি ছুটে আসে নওয়াফ। অসময়ে ছেলেকে আসতে দেখে ভয় পেয়ে যান নাজনীন বেগম। এবার কি হবে সেটা ভেবেই কলিজা শুকিয়ে যায় ওনার। সন্তানের বেলা ভীষণ কঠোর নওয়াফ। নাফিমকে দেখে রাখতে না পারা অপরাধে সম্পর্ক শেষ করে ফেলতেও দ্বিধাবোধ করবে না সে। এসব ভেবেই কলিজা মোচড় দিয়ে ওঠে নাজনীন বেগমের। অসহায় চোখে তাকান নওয়াফের দিকে। সর্বদা ফিটফাট হয়ে চলা ছেলেটাকে এলোমেলো দেখাচ্ছে ভীষণ। চাল চলনে অস্থির ভাবটা স্পষ্ট। সন্তান হারানোর ভয়ে চোখ মুখ শুকিয়ে এইটুকানি হয়ে গেছে। লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে যেতে যেতে নওয়াফ চাপা গলায় বলে, উপরে এসো তোমরা। কেউ কিছু বলার সাহস পায়নি। কেবল আতঙ্ক বুকে চেপে নিঃশব্দে পিছু নিয়েছে নওয়াফের। ফ্ল্যাটে আসার পর হুলস্থুল করে টিভিতে কিছু একটা সেট আপ করে নওয়াফ। পরপর মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে গোটা বাড়ির সিসিটিভি ফুটেজ। সকলেই আরেক দফা চমকায়, কারণ কেউ জানতো না এই বাড়িতে হিডেন ক্যামেরা আছে। এমনকি স্বয়ং আশরাফ শিকদারও অবগত ছিলেন না এই বিষয়ে। মনিটরের স্ক্রিনে একের পর এক দৃশ্য ভেসে ওঠে। নওয়াফ শুধু নাফিমকে ফলো করে পুরোটা সময়। সিসিটিভিতে দেখা যায় খেলতে খেলতে লুকানোর জন্য লিফটের কাছে আসে নাফিম। ওখানে স্কুল পড়ুয়া এক ছেলে তাকে দেখে আদর করে এবং 3য় ফ্লোরে নামিয়ে দিয়ে যায়। ছোট্ট নাফিম গুটি সুটি পায়ে ভেতরে ঢোকে, আর তারপরই বাবা টুকি। বলে ঘরে ঢোকে। ঘরের মধ্যে কাউকে না পেয়ে আবারও বেরিয়ে আসে নাফিম। গুটি গুটি পায়ে এগিয়ে যায় চিত্রার ঘরের দিকে। নওয়াফ তড়িঘড়ি করে চিত্রার ঘরের হিডেন ক্যামেরার ফুটেজ ক্লিক করে। সাথে সাথে সবার কর্ণকুহরে ভেসে আসে অপ্রীতিকর কিছু কথা, যেখানে নাজনীন বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, আমার ছেলেকে ধ্বংস করার জন্য জন্ম হয়েছে তোদের, তাহলে ওর ঘাড়ে এসে জুটেছিস কেন? বসে বসে আমার পোলার অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে না? আহা, কাকে কি বলছি আমি? শরীর বিকিয়ে আহার কেনা তো তোদের পেশা। ফুটেজটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয় ঘটনার মোড়। নাফিমের খোঁজ পাওয়ার সাথে সাথে মায়ের এক নতুন রূপের সাথে পরিচিত হয় নওয়াফ। বিস্ময়ে কথা বলতে ভুলে যায় সে। মায়ের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, মা। স্ত্রীর করা অন্যায়টা মানতে পারলেন না আশরাফ সাহেব। রাগে গা পিত্তি জ্বলে উঠল ওনার। মেজাজ সামলাতে না পেরে রাগী গলায় বলে উঠলেন, কিভাবে বলতে পারলে তুমি এসব? তোমার ঘরে একটা মেয়ে আছে নাজ, ইভেন তুমি নিজেও একজন নারী। ওইটুকু বাচ্চা একটা মেয়েকে এসব বলতে বিবেকে বাঁধেনি তোমার? নাজনীন বেগম ফাঁকা ঢোক গেলেন স্বামীর প্রশ্নে। তিনি জানেন কাজটা অন্যায় ছিল, কিন্তু মনকে তো শাসন করতে পারেন না। যখনই মনে পড়ে ওই মেয়ে চৈত্রিকার বোন, তখনই ভিতরটা রাগের মাথায় দপ করে চেপে বসে। যখনই মনে পড়ে ওই মেয়ে চৈত্রিকার বোন, তখনই ভিতরকার রাগটা মাথায় চেপে বসে। স্ত্রীর থেকে কোনোরূপ উত্তর না পেয়ে নওয়াফের দিকে তাকান আশরাফ সাহেব। ভীষণ তিক্ত কণ্ঠে বলেন, খুব শান্তি লাগছে তাই না? লাগারই কথা। তোমার চোখে তো সে অমানুষ। নিজের স্ত্রীর সম্মান টেনে কোন জায়গায় নামিয়েছে সে খেয়াল আছে? তাকে স্লাট শব্দটা পর্যন্ত শুনতে হয়েছে তোমার ফ্লাইটে তাকাই। লানত তোমার উপর। কথাগুলো বলে বড় বড় শ্বাস ফেলতে থাকেন আশরাফ সাহেব। নওয়াফ উত্তর দেয় না, কেবল এক দৃষ্টিতে চেয়ে থাকে নাফিমকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকা চিত্রার পানে। মস্তিষ্কে কী চলছে কে জানে। ছেলে এবং স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে হনহনিয়ে বাইরে চলে যান আশরাফ সাহেব। তার আর বুঝতে বাকি নেই চিত্রার ভবিষ্যৎ কী হতে চলেছে। তাই কষ্ট হলেও কঠিন এক সিদ্ধান্ত নিয়ে বসেন মনে মনে। সময়টা বিকেলবেলা। রান্নাঘরে বুয়ার হাতে হাতে কাজ করছে চিত্রা।
খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ও। অবাক করা বিষয় হলো নাফিম দুষ্টটা তখনও ঘুমিয়েছিল। ওই দৃশ্য দেখে চিত্রা তো অবাকের শীর্ষে চলে যায়, ভয়ও পায় খানিকটা। নাফিম যেই চঞ্চল, তার তো এতক্ষণ ঘুমানোর কথা না। ওসব ভেবে চিত্রা ভীত সন্ত্রস্ত হয়ে নাফিমকে ঝাঁকাতে থাকে। নাফিম বেচারা ভয় পেয়ে ধরফড়িয়ে ওঠে। চিত্রাকে জড়িয়ে ধরে সে কি কান্না তার! নাফিমের রেসপন্স দেখে কলিজায় পানি আসে চিত্রার। সাংঘাতিক ভয় পেয়ে গেছিল সে। সময় নিয়ে নাফিমকে শান্ত করে তার ন্যানির কাছে দিয়ে শাওয়ারে যায় চিত্রা। পানিগুলো টপ টপ মাথায় পড়ার সাথে সাথে পুরনো দৃশ্যগুলো ভেসে উঠতে থাকে তার মানসপটে। এবার আর কাঁদে না চিত্রা, উল্টো মনে মনে সিদ্ধান্ত নেয় কারো অন্ন ধ্বংস করবে না সে। যতটুকু খাবে তার সবটুকুই পারিশ্রমিক কাজ করে পুষিয়ে দিবে, যেন মানুষটা খোঁটা দিলেও তার ভেতরটা হীনমন্যতায় কুঁকড়ে না যায়। ক্ষণে ক্ষণে বহু কিছু টের পাচ্ছে চিত্রা। যেমন আজ বুঝেছে এই দুনিয়ায় সব থেকে অসুখী মানুষ হলো তীব্র আত্মসম্মান বোধওয়ালা মানুষ। এরা না পারে বিবেকের দায়ে যা কিছু করতে, আর না পারে কারোর কথা সইতে, তবুও স্বার্থের দুনিয়া এদেরই হিংসে করে। খোদা তাআলা কঠিন পরীক্ষায় ফেলেন আর আপন মানুষগুলো উপহার দেয় অমানসিক যন্ত্রণা। কথাগুলো ভেবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চিত্রার। রান্নাও শেষের পথে তার। প্রেশার কুকারে লাস্ট শীষ বাজতেই গ্যাস অফ করে দেয় সে। হাত ধুতে পিছনে ঘুরবে এমন সময় ছোট্ট নাফিম এসে তার জমিন ছুঁই ছুঁই লম্বা চুলগুলো খামচে ধরে বলে, আম্মা পেটে ক্ষুধা, যা খাবো। চুলে টান পড়ায় চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। চোখ ছোট ছোট করে নাফিমের দিকে তাকিয়ে বলে, আমায় ভয় দেখানোর অপরাধে তোমার মজা খাওয়া বন্ধ। ন্যানিকে বলছি, উনি ভাত মেখে খাইয়ে দিবে তোমায়। কথাটা পছন্দ হয় না নাফিমের। নাকের পাটা ফুলিয়ে কান্না করার প্রস্তুতি নেয় সে। দৃশ্যখানা দেখে ভীষণ মজা পায় চিত্রা। আধ ভেজা চুলগুলো খোপা করে চট করে কোলে তুলে নেয় নাফিমকে। ওকে স্ল্যাবের উপর বসিয়ে খিচুড়ি নেয় প্লেটে। নিজের জন্য অল্প করে বানিয়েছিল, ভাবলো নাফিমকেও একটু দেয়া যাক। যেই ভাবা সেই কাজ। খিচুড়ি প্লেটে নিয়ে মজা করে মাখালো আচার দিয়ে। এরপর নাফিমের মুখে দেয়। বাচ্চাটা নিঃশব্দে খেতে থাকে। চিত্রা একের পর এক লোকমা পুড়ে দেয়, নাফিমও বিনা শর্তে খেতে থাকে। রান্নাঘরে এসে সেই দৃশ্য দেখে নানি অবাক হয়ে বলে, নাফির বাবা খিচুড়ি খেয়েছে? চিত্রা একটু চমকায়। মনে মনে ভাবে বোধহয় কোনো ভুল করে ফেলেছে, তাই আমতা আমতা করে বলে। জি। নানি বিস্মিত গলায় বলে, গোটা 3 বছরে আমরা কেউ খিচুড়ি খাওয়াতে পারিনি কখনো। স্যার নিজেও অনেক চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হয়নি। আজ কিভাবে কি হলো? চিত্রা অবাক হয়ে নাফিমকে জিজ্ঞেস করলো। তুমি কেন খিচুড়ি খেতে না আব্বু? নাফিম সরল গলায় জবাব দিল। এটা পুতা লাগে মা। চিত্রা কপাল কুঁচকে শুধালো, তাহলে আমার কাছে খেলে কেন? নাফিম মন খারাপ করে বলে, এটা না খেলে তো তুমি খাইয়ে দিতে না। চিত্রার মনে হলো কেউ ওর বুকে ছুরি চালিয়েছে। ভাবা যায়, শুধু ওর হাতে খাইয়ে নেওয়ার জন্য এইটুকু বাচ্চা নিজের অপছন্দের খাবারটা পর্যন্ত খেয়ে ফেলেছে। চিত্রার চোখে জল জমলো। সে নিজেও তো কাঙাল, তাই ভালো মতো উপলব্ধি করতে পারল নাফিমের অবস্থা। কিন্তু চিত্রা যে চায় না এমন কিছু। মাত্র অল্প কদিনের মেহমান চিত্রা। সে চায় না নাফিম তার নেওটা হোক। অলরেডি অনেকটা অ্যাটাচড হয়ে গেছে। চিত্রা জানে এটা নিয়েও কথা শুনতে হবে তার। এসব আর চাইছে না চিত্রা। আগামী 6 মাসের কঠোর ব্যক্তিত্ব বরণ করে নিতে চায় সে। হতে চায় পাথরের মতো শক্ত। নাফিম নামও পেছুটানোর জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতে রাজি নয় চিত্রা। একদিকে বিবেক, অন্যদিকে আবেগ। দোটানায় পড়ে নিজেকে পাগল পাগল লাগে চিত্রার। খিচুড়ির প্লেট রেখে ফ্রিজ থেকে একটা আইস ললি বের করে নাফিমের হাতে দেয় চিত্রা। অতঃপর কান্না আটকাতে অন্নপাশ ফিরে খিচুড়ির প্লেট ধুতে থাকে। ওদিকে প্যাকেট হাতে নিয়ে বসে থাকা নাফিম চিত্রার মুখ পানে চেয়ে ঠোঁট উল্টে ফেলে। বাচ্চাটার বুঝতে বাকি থাকে না মায়ের মন খারাপ হয়েছে। সে আধো আধো বলিতে বলে, আম্মা আফি কি দূরে খাবে, আর দুঃখ করবে না। তুমি দুঃখ পেও না। বলতে বলতে কেঁদে ফেলল। চিত্রার নরম মনকে সইতে পারে সে আর্তনাদ। সব ফেলে সেও নাফিমকে বুকে জড়িয়ে কেঁদে ফেলে। নাফিমের ন্যানি উপস্থিত ছিলেন সেখানে। উক্ত দৃশ্যখানা ওনার চোখে জল এনে দেয়। বয়স্ক মহিলা বুঝতে পারেন বিরাট বড় ভুল করছে নওয়াব। চিত্রাকে মেনে নিলে খুব একটা সংসার হতো তাদের।
চিত্রাকে মেনে নিলে খুব সুন্দর একটা সংসার হতো তাদের। ঘড়ির কাঁটায় তখন 5টা বাজে। সারাদিন ঘরে বসে থাকায় দম বন্ধ লাগছিল চিত্রার। গ্রামের মুক্ত পরিবেশে বড় হওয়া চিত্রা বদ্ধ জায়গায় বন্দী হয়ে হাঁপিয়ে ওঠে রীতিমতো। তার অবস্থা দেখে নাফিমের নানি বলে, আপনি চাইলে ছাদ থেকে ঘুরে আসতে পারেন ম্যাডাম। উপরে খুব সুন্দর ফুলের গাছ আছে, আর সেখান থেকে গোটা শহরের সুন্দর চিত্র দেখা যায়। বর্ণনা শুনে কিঞ্চিত লোভ হয় চিত্রার মন, আর তাই নাফিমকে নিয়ে দুজনে যায় উপরে। কথায় কথায় হুট করে নাফিমের নানির সাথে ভাব জমে যায় চিত্রার। ভদ্রমহিলা জানান তার নাম জেসমিন, স্বামী মারা গেছেন অল্প বয়সে। ভদ্রলোককে ভীষণ ভালোবাসতেন তিনি, তাই আর কখনো কারোর প্রতি কোনো আগ্রহ জন্মেনি ওনার। দীর্ঘ কয়েক বছরের সংসারে কোনো সন্তান ছিল না তার, তাই পেটের দায়ে এবং একাকিত্ব কাটাতে এই পেশাটা গ্রহণ করেন তিনি। ওনার গল্পটা বেশ প্রভাবিত করে চিত্রাকে। সে ভেবেছিল তার মতো দুঃখী আর একটাও নেই, অথচ মানুষ এর চাইতেও খারাপ পরিস্থিতিতে আছে। তার ভাবনার মাঝে জেসমিন বলে ওঠে, 5:45 বাজে ম্যাডাম, স্যারের আসার সময় হয়ে গেছে। ঘরে ফিরে নাফিম বাবাকে না পেলে রেগে যাবেন উনি। আজকে তো আবার আরেক কাহিনী হয়েছে। জেসমিনের থেকে সবকিছু শুনেছে চিত্রা, শুনে দীর্ঘশ্বাস ফেলেছে কেবল। তার কপালটাই এমন, কিছু না করেও দোষী হতে হয়। আজ হয়তো আরেক সুনামি আসবে। নাফিমকে নিচে নিয়ে নামতে চাইলে সে যাবে না বলে জেদ ধরে। চিত্রা বুঝিয়ে শুনিয়ে এরপর তাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। নাফিম কি আর ভদ্র বাচ্চা? একদমই না। মাম্মা পেয়ে তার দুষ্টুমি হয়েছে আরও লাগাম ছাড়া। চিত্রা শেষ সিঁড়িতে পা ফেলবে এমন সময় মেইন দরজার সামনে এসে দাঁড়ায় নাওফ। তাকে দেখা মাত্রই বাবা বলে সাংঘাতিক এক চিৎকার দেয় নাফিম। সাথে সাথে পা হড়কে যায় চিত্রার। মুখের ভারে পড়তে নিবে এমন সময় মা ছেলেকে আঁকড়ে ধরে একজোড়া পুরুষালী হাত। সেকেন্ড কয়েক ওভাবেই কাটে। আতঙ্কে যুবতবু চিত্রা খামচে ধরে রাখে সামনের জনের পিঠ এবং বুকের পরিচ্ছদ। নাফিম বেচারা ভয় পেয়ে চুপসে যায়। ওদের আগলে রাখা নাওয়াফ ও আলগোছে একটা স্বস্তির শ্বাস ফেলে। ভাগ্যিস এসেছিল সময় মতো, নয়তো দুটো বান্দরকে নিয়ে হসপিটালে ছুটতে হতো তার। চালাক নাফিম কেমনে কেমনে জানি নেমে গিয়ে দৌড় দেয় ভিতরে। মিনিট খানেকের মধ্যে পায়ের ব্যথা কমে আসে চিত্রার। হুঁশ ফিরতে সেও ঠাস করে ছেড়ে দেয় নাওয়াফকে। ওই হাতির শরীরের ওপর পড়েছিল ভাবলেই আতঙ্কে জমে যাচ্ছে তার শরীর। নাওয়াফ অবশ্য কিছু বলেনি তাকে। চিত্রা সরে আসতেই একবার তাকিয়ে সোজা বাসার ভিতরে চলে গেছে সে। তার আচরণ অদ্ভুত ঠেকে চিত্রার নিকট। কিছু ভাবার আগেই পিছনে থাকা জেসমিন খালা হুড়মুড়িয়ে নিচে নেমে আসে, বলে, আপনি ঠিক আছেন ম্যাডাম? চিত্রা ঘোরের মাঝে উত্তর দেয়। হুম। জেসমিন খালা স্বস্তির শ্বাস ফেলে বলেন, আল্লাহ বাঁচাইছে। জলদি ভেতরে চলেন, আজান দিল বলে। ঘোরার জন্য চিত্রা ওভাবেই গিয়ে টেবিলে বসে। ভুল করেও বিপরীত পাশে বসে থাকা নওয়াফের দিকে তাকায় না। ওই কয়েক সেকেন্ডের হওয়া ঘটনাটা ক্ষণে ক্ষণে বিরক্ত করতে থাকে চিত্রাকে। এর মধ্যে আজান দেয়, সবাই ইফতারি করে, চিত্রাও অল্প স্বল্প খায়। নামাজের জন্য টেবিল ছেড়ে উঠবে এমন সময় গা হিম করা কণ্ঠে নওয়াফ ডেকে ওঠে তাকে, বলে, বসো, এখানে কিছু কথা ছিল। ব্যাস, আত্মা খাঁচা ছাড়া হয়ে যায় চিত্রার। আবার কি বলবে এই ভয়ে থমথমে মুখে বসে থাকে চেয়ারে। নওয়াফ তার দিকে তাকিয়ে সরাসরি বলে, উকিলের সাথে কথা হয়েছে আজ। উনি বলেছেন বাধ্যতামূলকভাবে অন্তত 3 মাস একসাথে এবং এক রুমে থাকতে হবে আমাদের। চিত্রার মনে হয় আকাশ ভেঙে পড়েছে ওর মাথায়। কি সাংঘাতিক কথা! আজরাইলের সাথে বসবাস করা যায় নাকি? কথাগুলো শুনে হতবুদ্ধির মতো চেয়ে থাকে ও। নওয়াফ নিজেই বলে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার কিছু বলার আছে এক্ষেত্রে? কিছুক্ষণ নিশ্চুপ থাকে চিত্রা, মনে মনে ভাবে সবটা। রুলস ফলো না করলে ডিভোর্স হতে দেরি হবে, যত দেরি হবে তত বেশি সইতে হবে কটু কথা। সুতরাং এখান থেকে মুক্তি পেতে চাইলে এই অগ্নিকাণ্ডে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে চিত্রা ধীর গলায় বলে, আপনার সিদ্ধান্তই শিরোধার্য। নওয়াফ সম্মতি পেয়ে আর কথা বাড়ালো না। বোকা না বুঝে নিজের ডেথ সার্টিফিকেটে সাইন করলো। বেচারি টেরও পেল না এই একটা সিদ্ধান্ত কি ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি করতে চলেছে তাকে। তারাবির নামাজ শেষ হয়েছে। নওয়াফ বাসায় চলে আসবে যে কোনো সময়, অথচ চিন্তায় অস্থির চিত্রা স্টোরুমে বসে দাঁত দিয়ে নখ করতে ব্যস্ত। আজ থেকে এক ঘরে থাকবে তারা।
কথা তাদের, কিন্তু সরি, আজ থেকে এই এক ঘরে থাকার কথা তাদের, কিন্তু কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না চিত্রা। আগে ঘরে গেলে যদি নবাব তাকে ছেঁচড়া ভাবে, পরক্ষণে মনে হচ্ছে পরে গেলে যদি তেড়া কথা শোনাই। সব মিলিয়ে ভালোই বিপাকে পড়েছে চিত্রা। তার পাশে ব্যাঙের মতো উবু হয়ে শুয়ে আছে নাফিম। মনোযোগ দিয়ে কার্টুন দেখায় ব্যস্ত সে। ওর দিকে চেয়ে কিঞ্চিত হিংসে হলো চিত্রার। আর যদি ও এরকম লিলিপুট থাকতো তাহলে এত জটিলতা ফেস করতে হতো না। পরক্ষণে নাফিমের জায়গায় নিজেকে বসিয়ে দেখল চিত্রা। মা কি জিনিস বোঝার আগেই এতিম হলো বাচ্চাটা। এখন যাকে মা হিসেবে কাছে টানছে তাকেও দুদিন পর হারাতে হবে। কথাগুলো ভাবতেই বুকটা ভার হয়ে আসলো তার। ভেতরকার ঝড়টা দমাতে স্নেহের হাত বুলিয়ে দিল নাফিমের মাথায়। চিত্রার হাতের স্পর্শ পেয়ে নাফিম ঘাড় ঘুরিয়ে পিটপিটিয়ে চাইল। পরপরই ফোন ছেড়ে ডিগবাজি খেয়ে চিত্রার হাতের উপর শুয়ে খিলখিলিয়ে হেসে উঠল। যেন মজার একটা খেলা এটা। নাফিমের সান্নিধ্যে এসে চিত্রাও বাচ্চা হয়ে গেল। কাতুকুতু দিতে শুরু করলো ওকে। ব্যাস, নাফিমের উচ্চস্বরের হাসিতে মেতে উঠল পুরো ঘর। তার সাথে শোনা গেল চিত্রলেখার মৃদু হাসির কলরব। ঠিক সেই সময় দরজার পাশে এসে দাঁড়ালো কেউ। মিনিট খানিক সময় নিয়ে দেখলো তাদের খুনসুটি। অতপর গম্ভীর গলায় বলে উঠল, দম আটকে আসবে ওর। সহসাই থেমে গেল চিত্রলেখার হাত। তখনও খিলখিলিয়ে হাসছে নাফিম। অতিরিক্ত হাসার ফলে জল জমেছে তার অক্ষি কোটরে। ফর্সা মুখটা লাল হয়ে এসেছে কিঞ্চিত। একদম বাপের রং পেয়েছে ছেলেটা। হয়েছেও তার মতোই সুদর্শন। নওয়াফের উপস্থিতিতে গুটিয়ে যায় চিত্রা। একটা কথাও বের হয় না তার মুখ থেকে। এমনকি চোখ তুলে পর্যন্ত তাকায় না। অবশ্য তাকাবেই বা কেন? বিগত দিনগুলোর ঘটনায় তো যথেষ্ট এসবের জন্য। নওয়াব বিনা অনুমতিতে ঘরে আসে। বেডের কাছে এসে নাফিমকে কোলে নেয়। সারাদিন পর বাবাকে কাছে পেয়ে নাফিমও আহ্লাদি হয়ে ওঠে। ফটাফট চুমু খায় বাবার কপালে গালে। আধো আধো বুলিতে বলে, বাবা কে তো? নওয়াব মৃদু হাসে ছেলের প্রশ্নে। তার মাথাটা কাঁধে ঠেকিয়ে ধীর গলায় বলে, হ্যাঁ বাবা, খেয়েছি। আমি জানি তুমিও খেয়েছ। নাও ইটস স্লিপিং টাইম। ঘুমাও জলদি। তুমি ঘুম পাড়িয়ে কাজে যাবো আমি। বাবার বাধ্য ছেলে নাফিম, কিন্তু আজ কেন যেন বাবার কাছে থাকতে মন চাইছে না ওর। চিত্রলেখার গায়ের ওই মামা গন্ধটা হাতছানি দিয়ে ডাকছে বারবার। শিশু মন তো আর অত জটিলতা বুঝে না, তাই সে বাবার কাঁধে মাথা ঠেকিয়ে আদুরে স্বরে বলে, তুমি যাও বাবা, নাফি মাম্মার বুকে ঘুমাবে। কথাটা শুনে ধরফড়িয়ে ওঠে চিত্রার বুক। ঝট করে চোখ তুলে তাকায় ও। নওয়াফও এদিকেই তাকিয়েছিল। কি শানিত সেই দৃষ্টি! টিকতে পারে না চিত্রা, তাই ছটফট করে চোখটা নামিয়ে ফেলে। অস্থিরতা দমাতে খামচে ধরে পরনের পরিচ্ছদ। কে জানে এবার কি শুনতে হবে নওয়াফের থেকে। তবে তেমন কিছুই হয় না। নওয়াফ ধীর গলায় বলে, ওকে বাবা, তাহলে তুমি কিছুক্ষণ মোটু পাতলু দেখো। তোমার মামামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। শেষ হলে আমরা একসাথে ঘুমাবো, কেমন? নাফিম খুশিতে আত্মহারা হয়ে যায়। ওদিকে চিত্রার দিন দুনিয়া দুলে ওঠে। একসাথে ঘুমাবে মানে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে চিত্রার। এক রুমে থাকা পর্যন্ত ঠিক ছিল, আবার একসাথে ঘুমাবে? কানে কি ঠিক শুনলো? ওর চেহারা দেখে মনের কথা পড়তে খুব বেশি সময় লাগলো না নওয়াফের। তৎক্ষণাৎ কিছু বলল না, বরং উল্টো পথে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, ঘরে এসো। কথাটা শুনে বুকের ধ্রিম ধ্রিম শব্দটা দ্বিগুণ হলো। ভয় লাগলেও একটুখানি সাহস করে নওয়াফের পিছনে চিত্রা। অযাচিত প্রশ্নবাণে মাথা নষ্ট করার চেয়ে সরাসরি সত্যের সম্মুখীন হওয়াই ভালো। সময়কাল রাত 10:33। ধরণীর বুকে আধারের রাজত্ব বিদ্যমান। অন্ধকারাচ্ছন্ন বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে নওয়াফ এবং চিত্রলেখা। মাঝে মধ্যে মৃদুমন্দ বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ওদের। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। কেবল এক দৃষ্টিতে চেয়ে আছে অদূরে থাকা একটা সমাধির পানে। ওটা আর কারো নয়, বরং নাফিমের মরহুম মা চৈতিকা শিকদারের। চিত্রা জানতো না শিকদার ভিলার পেছনেই তার কবর আছে। সেটাও জানতো না নওয়াফের বারান্দার থেকে স্পষ্ট দেখা যায় সেটা। জানলে কখনোই আসতো না এদিকে। ভীষণ ঘৃণা করে সে ওই মহিলাকে। মৃত মানুষের জন্য নাকি ক্ষোভ পুষে রাখতে নেই, কিন্তু চিত্রা পারেনি তাকে ক্ষমা করতে। ওই একটা মেয়ের জন্য ওর গোটা জীবনটা বরবাদ হয়ে গেছে। চৈতিকা হলো চিত্রার সৎ বোন। বিয়ের 15 বছরের মাথায় নিজের সুখের সংসার ফেলে এক বাচ্চার মাকে নিয়ে নিরুদ্দেশ হন আশিকুর শিকদার।
অবশ্য জানিয়েই গিয়েছিলেন তিনি। পালিয়ে যাওয়ার আগের দিন রাতে চিত্রার মা চৈতি বেগমকে বলেছিলেন দ্বিতীয় বিয়ে করতে চান তিনি। কোনো নারী কি আর স্বামীর ভাগ ছাড়তে পারে? তিনিও পারেননি। স্বামীর পায়ে ধরে বলেছিলেন, দোহাই লাগে আপনার, দোহাই লাগে আপনার, 2 সন্তানের মুখের দিকে চেয়ে হলেও ফিরে আসুন। চৈতি বেগম তখন 8.5 মাসে প্রেগনেন্ট। আলট্রা করে জেনেছিলেন ছেলে সন্তান হবে। চৈতি বেগমের খুশি দেখে কে? ভেবেছিলেন এবার হয়তো সুখের মুখ দেখবেন উনি, কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন। স্বামীর পথে বাধা হতে চাইলে রেগেমেগে আশিকুর শিকদার ভীষণ মারধর করেন তাকে। চিত্রা ঘরের বাইরে থেকে শুনেছিল মায়ের গগন বিদারী চিৎকার। কত করে রেগেছিল বাবাকে, কিন্তু থামাতে পারেনি সেই আগ্রাসী অত্যাচার। মাত্র 8 বছরের শিশু তখনও। ওসব নির্মমতা সয়ে যাওয়া ছাড়া আর কী বা করার আছে তার? ওই মারের প্রকোপেই প্রসব বেদনা শুরু হয় চৈতি বেগমের। আশিকুর শিকদারের কি আর সেসব দেখার সময় ছিল? তার মন তো পড়েছিল সেই নষ্ট নারীর কাছে, যে তার সুন্দর সংসার তছনছের একমাত্র কারিগর। আশিকুর শিকদার বেরিয়ে যাওয়ার পর চিত্রা দৌড়ে আসে মায়ের কাছে। চিৎকার দিয়ে ডাকে একে ওকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। সুসময়ের বন্ধু আবার অসময়ে থাকে নাকি? চৈতি বেগম তখন অচেতন। ভয়ঙ্কর রকমের রক্তক্ষরণ হচ্ছিল তার। লালচে তরলের ঘনত্ব দেখে মাথা ঘুরিয়ে ওঠে চিত্রার। কি করবে ভেবে না পেয়ে দৌড়ে যায় বাহির এসে। দু চারজনকে সাহায্যের জন্য বলতে ওরা একটা সিএনজি ডেকে দেয়। তাতে করে কোনো মতে চৈতি বেগমকে নিয়ে হসপিটালে যায় চিত্রা। পৌঁছে ঘটে আরেক বিপত্তি, ভাড়া তো নেই তার কাছে। সিএনজি চালক ওই চৈতি বেগমকে হসপিটালে নিতে দেবেন না ভাড়া পরিশোধ না করলে। ক্রমশ ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে আশেপাশে মানুষের বুদ্ধিতে নিজের গলার লকেট দিয়ে ভাড়া মেটায় চিত্রা। প্রাপ্য বুঝে পেতে সিএনজি চালক হসপিটালের সামনে রাস্তায় ছুঁড়ে ফেলেন চৈতি বেগমের অসার দেহকানা। চিত্রা সেদিন প্রতিবাদ করতে পারেনি, কেবল হাওমাও করে কেঁদেছিল। সেদিনই বাস্তবতার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল তার। মায়ের রক্তাক্ত দেহখানি আগলে কিভাবে হসপিটাল অবধি নিয়েছিল তা কেবল সেই জানে। সেদিন এও বুঝেছিল রক্তের সম্পর্কই সব কিছু না, বরং এরা সবচাইতে বড় স্বার্থপর। সম্পর্কের দোহাই দিয়ে কেবল নিজের স্বার্থটুকুই হাসিল করতে চায়। শত বাধা বিপত্তি পেরিয়ে ফুটফুটে এক ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন চৈতি বেগম, কিন্তু চিকিৎসার অভাবে মারা যায় শিশুটি। অথচ বিত্তশালী বংশের প্রদীপ ছিল সে। জানাজাটা পর্যন্ত নসিবে হয়নি তার। অন্তিমের বিনম্র আয়োজন ছাড়াই মাটি চাপা দেওয়া হয়েছিল তার কোমল দেহখানি। কেউ খুশি হয়নি তার আগমনে, আবার কেউ কাঁদেনি তার প্রস্থানে। এতটাই দুর্ভাগ্য নিয়ে এসেছিল সে। সেদিনকার পর একেবারে নির্বিকার হয়ে যান চৈতি বেগম। স্বামী কিংবা সন্তান কোনো কিছুরই উপর তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। শুধু সৃষ্টিকতার উপর হয়েছিল এক রাশ অভিমান। সময় পেরোয়, বাড়ি ফেরেন ওনারা, কিন্তু আগের মতো আর কিচ্ছু হয় না। মায়ের ভাবলেশীন আচরণ ক্ষত বিক্ষত করে দেয় চিত্রাকে। মেয়েটা শৈশব হারায়। অল্প বয়স হতে হয় ভীষণ বুঝদার। সব কিছু যখন মোটামুটি চলনসই, তখনই ঝড়ের মতো আগমন ঘটে আশিকুর শিকদারের। এক কিশোরীর হাত ধরে শিকদার বাড়ির চৌকাঠে এসে দাঁড়ান তিনি। পরিচয় হিসেবে তিনি জানান এটা তার বড় মেয়ে চৈতিকা শিকদার। চিত্র অবাক হয়েছে চেয়েছিল মেয়েটার পানে। তার চেয়ে দ্বিগুণ বয়সী ছিল চৈতিকা। আশেপাশে মানুষজন চৈতিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে আশিকুর শিকদার বলেন, চৈত্রিকার মায়ের সাথে 19 বছরের সংসার ছিল আমার। চৈত্রিকা আমাদের ভালোবাসার ফল। কেউ তাকে জড়িয়ে একটাও বাজে কথা বলবে না। বড্ড ঠুনকো ছিল সেই যুক্তি। লোকমুখে শোনা গেছে পতিতালয়ের শ্রেষ্ঠ সুন্দরী চাঁদনি বাইজির সৌন্দর্যে মেতে ঘর ছেড়েছিলেন আশিক চৌধুরী। চৈতিকা তাদের নয়, বরং চাঁদনির কোনো এক পাপের ফসল। পরবর্তী কি হয়েছে জানা নেই। আশিকুর সাহেব কেন অন্যের সন্তানকে নিজের বলে পরিচয় দিয়েছেন তার জবাবও জানা নেই। অবশ্য চিত্রার রুচি হয়নি কখনো এইসব জানতে। সেদিনের পর থেকে বাবা নামক শব্দটাকে ভীষণ রকমের ঘৃণা করে সে। তার এই ঘৃণা সময়ের সাথে বাড়তে বাড়তে আকাশ ছোঁয়। চৈতিকা আর তার মধ্যে সবসময় পার্থক্য করতেন আশিকুর সাহেব। চিত্রা আজীবনই ছিল অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কেউ। তাই তো মারের ভাগটাও তার জন্য তোলা থাকতো। শাসনও সইতে হতো চিত্রাকেই। কিছু না করেও শুনতে হতো অকথ্য ভাষার গালাগাল। এমনকি কোনো ঈদে নতুন জামা গায়ে দেয়নি চিত্রা।
চৈতিকার পরা গত ঈদের জামাগুলোই ছিল চিত্রার নতুন ঈদের জামা। সেই অতীত আজও পিছু ছাড়ল না। চৈতিকার স্বামী সন্তানকে নিয়েই ঘর করতে হচ্ছে চিত্রার। ভাগ্য এত নিষ্ঠুর কেন কে জানে? নাকি সইতে জানে বলে খোদা তার বেলায় কঠোর হয়, সেটাও জানা নেই চিত্রার। অতীতের স্মৃতিতে ডুবে থাকা চিত্রার ঘোর ভাঙল নওয়াফের প্রশ্নে।